প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপির নেতা এহসানুল হক মিলন, রয়েছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক জনাব মাসুম রহমান খলিলি। আপনাদের দুজনকেই স্বাগত। এহসানুল হক মিলন, 24-এর গণঅভ্যুত্থানের বার্ষিকীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ঘোষণা এসেছে, যার একটি হলো আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, আরেকটি হলো জুলাই ঘোষণাপত্র। নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক মহলে যে বিতর্ক ও জনগণের যে সংশয় ছিল, গতকাল মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের পর তার অবসান হবে বলে আশা করা যায়। আপনার দলের নেতা সালাউদ্দিন আহমদও বলেছেন, এর মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দোদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন, তাদের মধ্যে সেই দোদুল্যমান অবস্থা রইল না। এর মানে নির্বাচন নিয়ে আপনাদের মধ্যে আর কোনো শঙ্কা নেই, আপনারা নির্বাচন নেমে পড়ছেন, এই তো? প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে। তিনি এতদিন যা বলতেন 2-3টি ডেট দিয়ে, এবার তিনি সঠিকভাবে একটি রোড ম্যাপ দিয়েছেন, যে জন্য আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেবও স্বাগত জানিয়েছেন। এবং এটা জাতি ওনার কাছে এই দিনে আশা করেছিল, যেটা আমরা এর আগেও বলেছিলাম যে নিশ্চয়ই তিনি এই 5ই আগস্ট একটি রোড ম্যাপ দেবেন, এবং এটা দিয়েছেন। আমরা জাতি ওনাকে স্মরণ রাখবে, পরবর্তীতে জন্য কোনো ঝুট ঝামেলা না হয় সত্যিকারের সুন্দর একটি নির্বাচন, যেটা উনি বলছেন সর্বকালের সেরা একটি নির্বাচন উপহার দিবেন, সেটা যদি দিতে পারেন আমরা সেই অপেক্ষায় আছি। নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য জাতীয়ভাবে যদি এই নির্বাচনটা, কারণ জাতীয় নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকার গঠন হয়, কিন্তু এর জন্য একটা বড় দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে। সে কথা কিন্তু উনি জাতির উদ্দেশ্যে যে ভাষণে সেটা উল্লেখ করেছেন। আপনি কি মনে করেন রাজনৈতিক দলগুলো একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য তাদের যে মন, মানসিকতা, আচরণ সেটা ঠিকঠাক আছে? সকল রাজনৈতিক দলই মনে করে যে তারাই সবচেয়ে ভালো করবে এবং তাদের ভোটই সবচেয়ে বেশি, এবং প্রত্যেকটি প্রার্থী মনে করে যে না, আমি জিতব, আমি জিততাম, বা নির্বাচনের পরে সকলেই মন্তব্য, বিরূপ মন্তব্য করে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের যে কমিটমেন্ট, তার চেয়ে বেশি কমিটমেন্ট থাকতে হবে আইন এবং শৃঙ্খলা বাহিনী, যারা এই নির্বাচনটিকে নিয়ন্ত্রণ করবেন। গভর্নমেন্টকে টু টাফ হতে হবে, গভর্নমেন্টকে রিল্যাক্স করার কোনো সুযোগ নেই। আর আপনি তো জানেন আমরা কোন জাতি, হঠাৎ করে যে আমরা সব শৃঙ্খলায় চলে আসব, এটা ভাবাটা আসলে ঠিক হবে না। গভর্নমেন্টকে টাফলি বিহেভ করতে হবে। যেমন রাজনৈতিক দলগুলোর কোনো দায়িত্ব থাকবে না? অবশ্যই আছে। এই মুহূর্তে যে অবস্থা, প্রশাসনিক, পুলিশ বা আর্মি যেভাবে বলুন না কেন, আসলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান ভূমিকা থাকতে হবে, যেভাবেই বলুন না কেন রাজনৈতিক দলগুলোকে থাকতে হবে। সেটা বটে, কিন্তু যখন ভোট কেন্দ্রে যাবেন তখনই সকলেই মনে করবে আমি জিতব। সেই জায়গাটি আপনার মনে রাখতেই হবে। আমরা তো বাংলাদেশি, আমরা এর আগে নির্বাচন করেছি, আমরা অন্য গ্রহ থেকে আসিনি। হঠাৎ করে 5ই আগস্টে পরের দিন আমরা গিয়ে ওখানে সাধু সন্ন্যাসী হয়ে যাব, সেটা আপনি ভাববেন না। আমরা বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে এবং কঠিন হতে হবে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে, ইলেকশন কমিশনে সঠিকভাবে কাজ করতে হবে, এবং আইনের বাধ্যবাধকতার মধ্যে আমি যদি বলতেই চাই তাহলে বলতে হবে আগের নির্বাচন কমিশন ছিল, তাদের কোনো দায়িত্ব ছিল না। অতএব সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের টাফ হতে হবে। যেই পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার অন্যায় করবে, প্রিসাইডিং অফিসার ব্যালট দিয়ে দিবে, পুলিং অফিসার ব্যালট দিয়ে দিবে, তাকে আইনের আওতায় আনবেন না, তা হতে পারে না। ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার একজনকে বিজয়ী ঘোষণা করা হবে, পরে আদালতে প্রমাণ হবে যে না, এটা শুদ্ধ ছিল না। এই যে শুদ্ধ ছিল না, সঠিকভাবে তিনি বিচার করেন নাই, সেই জন্য তার বিরুদ্ধে আইনের আওতায় আনতে হবে, তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাকে সাজার ব্যবস্থা করতে হবে। ম্যাজিস্ট্রেট হেঁটে যাবে কিন্তু ম্যাজিস্ট্রেট দেখবে না, তা হবে না। ম্যাজিস্ট্রেটকে সেখানে স্ট্যান্ড বাই, তাকে 3 বছর 6 বছরের কারাদণ্ড দিতে হবে। এইভাবে যদি আইন প্রণয়নকারী সংস্থাগুলি টাফ না হয়, তাদের ভিতরে যদি কোনো রকম স্বজনপ্রীতি না থাকে, অর্থাৎ প্রশাসন যদি ঠিক না থাকে, তাহলে নির্বাচন ঠিক হবে না। বর্তমান নির্বাচন কমিশন নিয়ে কারো আপত্তি রয়েছে, বিশেষ করে এনসিপি অভিযোগ তুলেছে, যেমন নির্বাচন কমিশন আপনাদের দলের কথা শুনে এই অভিযোগ কিন্তু উঠেছে। তাহলে এই নির্বাচন কমিশন যদি ঠিকঠাক না হয়, তাহলে তো নির্বাচন হবে না ঠিক মতো, যেটা আপনি বলছিলেন। শুনুন, এই নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে সুপারিশগুলো হয়েছে, সেই সুপারিশগুলি প্রথমেই নির্বাচন কমিশন ফেলে দিয়েছে। অনেকগুলো সুপারিশ, যতগুলি সুপারিশ সেগুলি
আমাদের সংস্কার কমিশনের কাছে প্রেজেন্ট করতো, মনে করেন 16-2 সেখানে রয়েছে যে শেষ মুহূর্তে যারা দল থেকে মনোনয়ন বঞ্চিত হবে তারা আর নির্বাচনে যেতে পারবে না। তাহলে কি এটা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হলো? নির্বাচন কমিশন তো বলতে পারতো যে যারা বঞ্চিত হবে তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তারা সময়সীমাটা এমনভাবে বেঁধে দিয়েছে যে শেষ মুহূর্তে তাদের আর সুযোগ রইল না। এই নির্বাচন কমিশনের যে সংস্কার, এখন যদি এমন দাঁড়ায় যেন একটা আসনে বিএনপি থেকে 5 জনের নাম দেওয়া হলো অথবা 3 জনের নাম দেওয়া হলো, যে কোনো দলকে দেওয়া হলো, এখন একজনকে রাখা হলো শেষ পর্যন্ত, এর মানে বাকিরা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই পাচ্ছে না। না, মোটেই পাচ্ছে না। 16-2-তে সেইভাবে নির্বাচন কমিশন, যেটা বিগত এই 2008 নির্বাচন কমিশন তারা এগুলি করেছিল। এবং এই যে সীমানা পুনর্নির্ধারণ, এই নির্বাচন কমিশন কুমিল্লায় যেভাবে সীমানা পুনর্নির্ধারণ করেছে এই দাউদকান্দি মেঘনা হোমনা নিয়ে, সেখানে বিরাট রকমের একটা যে পরিবর্তন আছে, সেখানে তারা জনগণের স্বার্থে তা করেনি। ধারাবাহিকভাবে যেটা হয়েছে সেটা সুবিধা অসুবিধা, জনগণ যদি আবেদন করতো যে আমরা এটা চেঞ্জ করতে চাই, জনগণের আবেদনের ভিত্তিতে তো করেনি, তারা টেবিলে বসে করে ফেলছে, তারপরে বলে আমরা পাবলিক হিয়ারিং করব। কিভাবে তারা এটা করলো? ফার্স্ট অফ অল আপনি সিদ্ধান্তটা কেন নিলেন সেটা তো জানতে হবে। চাঁদপুরে 6টি আসন ছিল, সেটাকে 5টি আসন করা হলো, এখন আবার 6টি আসন করা হয়েছে। তাহলে কেন 5টি আসন করা হলো? তারা কি জনগণকে জিজ্ঞেস করেছে? তারা বলে আমরা করব, আপনারা সে হিয়ারিং দেবেন। কেন? আপনারা এলাকায় গিয়ে জনগণের সাথে আলাপ করে করুন। জি, মাসুম রহমান খলিলি, নির্বাচন নিয়ে এখন দোদুল্যমানতা নেই, কিন্তু আমাদের এহসানুল মিলন সাহেবের কথা মনে হলো কিছু সংকট তো রয়েছে। আপনি নিশ্চয় ওনার বক্তব্য শুনছিলেন। আপনার কি মনে হয় এই যে এখন যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেটা একটি সুষ্ঠু এবং সঠিক নির্বাচনের জন্য সঠিক অবস্থান, এটা কি অনুকূল পরিবেশ না প্রতিকূল পরিবেশ? এখন যে রাজনৈতিক পরিস্থিতি আছে, এখন যে প্রশাসনিক বিন্যাস আছে, পুলিশ প্রশাসনের যে বিন্যাস অথবা প্রতিরক্ষা বাহিনীর যে বিন্যাসটা আছে, এটাই যে শেষ পর্যন্ত থাকবে এমন কোনো কথা নেই। ফলে এখন বিরাজমান যে পরিস্থিতি, এটাই নির্বাচনের জন্য অনুকূল কি না এই বিবেচনা করা এখন মনে হয় সঠিক হবে না। আমরা প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের বক্তব্যে একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে একটা ঐতিহাসিক নির্বাচন হবে, যে নির্বাচন মানুষ প্রকৃত অর্থে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এখন এই ধরনের একটা পরিবেশ তৈরির জন্য সরকারের তো অবশ্যই করণীয় অনেক কিছুই আছে। আপনি বলছিলেন রাজনৈতিক দলগুলোর কি কোনো করণীয় নেই? নিশ্চয় আছে, তবে মূল করণীয়টা সরকারের। আমরা বিচারপতি আব্দুর রউফ সাহেব একসময় প্রধান ছিলেন, নির্বাচন কমিশনার ছিলেন, ওনার সাথে নানান বিষয়ে আমাদের আলোচনার সুযোগ হয়েছিল। উনি একটা কথা বলতেন, বলে যে আমরা যখন ইলেকশনের শিডিউল ঘোষণা করা হলো তখন সকল অফিসারদের নিয়ে আমরা বসছিলাম, এর মধ্যে রিটার্নিং অফিসার যারা আছে তারা আছে এবং প্রশাসনিক অন্যান্য কর্মকর্তাদের সাথে। তাদেরকে একটা কথা বলছিলাম, দেখেন আমরা বিচারপতিরা ঠান্ডা মাথায় কাউকে খালাস দিতে পারি, কাউকে একদম মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারি। তার মানে কেউ যখন আইনের ব্যত্যয় করবে, যখন হস্তক্ষেপ করার চেষ্টা করবে অবাধ মুক্ত নির্বাচনে, তাহলে আমরা অনেক কঠোর হব। এবং সেই কঠোর হওয়ার কিছু দৃষ্টান্ত ওই সময় কিন্তু দেখা গিয়েছিল। এই মেসেজটা চলে গেছে পুরো প্রশাসনের উপরে। মূল কথা যেটা, সেটা হচ্ছে কি, এখন যদি নির্বাচন কমিশন এবং সরকার চায় তাহলে আগামী যে 6 মাস আছে, এই 6 মাসের মধ্যে অনেক পরিবর্তন আনতে পারে। যেমন জেলা প্রশাসক একজন পলিটিক্যাল লিডার হয়তো তদবির করে তাকে জেলা প্রশাসক হিসেবে নিয়ে গেলেন অথবা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়ে গেলেন, কিন্তু যদি র্যান্ডাম সিলেকশন হয় তাহলে তো এটা সুযোগ থাকবে না। তারপরে যদি কারো ব্যাপারে অভিযুক্ত হয় তাহলে সেই রিটার্নিং অফিসার অথবা জেলা প্রশাসক বা ইউএনও তাকে পরিবর্তন করে দিলেই হয়। এরকম সারা দেশে করতে হবে এমন না। আপনি যদি দৃষ্টান্ত হিসাবে 8-10টা স্টেপ যদি নেন তাহলে কিন্তু এটা সম্ভব। যেমন বিচারপতি লতিফুর রহমান সাহেব যখন প্রধান উপদেষ্টা ছিলেন তখন একদম দায়িত্ব নেওয়ার পরপরেই 14 জন সম্ভবত 14টা পদে পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের পরে যে মেসেজটা গেল সেটা হচ্ছে কি, ওনার অধীনে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনের ব্যাপারে কারো কিন্তু কোনো কথা নেই। আমার বিশ্বাস হচ্ছে এই সরকার আরও বেশিভাবে পারবে। এমনকি রাজনৈতিক পক্ষ যদি চায়ও নির্বাচনকে ম্যানিপুলেট করতে, সরকার যদি সিরিয়াস হয়, যদি নিরাপত্তা বাহিনী সিরিয়াস হয়, তাহলে সম্ভব একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন, যে ঐতিহাসিক নির্বাচনের প্রত্যাশা প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা করছেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি জানেন যে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিশেষ করে ছাত্ররা, তরুণরা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের একটা বিশাল দাবি ছিল এবং সরকার কয়েকবার সময় দিয়েছিল, আবার পিছিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত 5ই আগস্ট হাসিনার পালিয়ে যাওয়ার দিন এই জুলাই ঘোষণাপত্র
প্রকাশ করলেন এবং সেটা পড়ে শুনিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবং সেখানে জুলাই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদেরকে বীর হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এছাড়া রয়েছে অভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষা। এই 28 দফার সংবলিত এই ঘোষণাপত্রের প্রথম 21 দফায় অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে, পরের 7টি দফায় দিনের করণীয় কী সেটা রয়েছে। এই অভিযোগ উঠেছে যে ঘোষণাপত্রে বিএনপির যে দৃষ্টিভঙ্গি তারই প্রতিফলন ঘটেছে, কি বলবেন? বিএনপি তো চায় যে এই জুলাই বিপ্লব যেটা হয়েছে এবং এই ফেসিবাদ সরকার যেটা এখানে 6 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে 1/11 থেকে শুরু হয়েছে এই ফেসিবাদী সরকারের বীজ পতন, যেটা 1/11 সরকার করেছিল। সেই সময় থেকে বিএনপি আমরা এই জুলাই বিপ্লবের সাথে, অর্থাৎ এই বিপ্লবের জন্য আমরা কাজ করে আসছি। সেই জন্য বিএনপি এটাকে বলবেই যে এটা আমাদের যে চাওয়া পাওয়া এবং জাতির যে চাওয়া পাওয়া তার সাথে এটা সামঞ্জস্য রয়েছে। তবে এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই, 1975 সালের 7ই নভেম্বরের যে সিপাহী জনতার বিপ্লব হয়েছে, তারপরে যে একদলীয় শাসন ব্যবস্থা যেটা 1975 সালে শেখ মুজিবুর রহমান করেছিলেন এবং প্রেস অর্থাৎ 4টি সংবাদপত্র অধিকার হনন করেছিলেন, সেটাকে পুনর্জীবিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং সেই জায়গাটি তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি তাদের কোনো কৃতজ্ঞতা বা ইতিহাসের এই পট পরিবর্তনে সবচেয়ে যে বিশাল ভূমিকাটা ছিল সেই জায়গায় ওনার নাম আসেনি। 6 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে 1/11 ষড়যন্ত্রমূলক নির্বাচনের মধ্যে দিয়ে ফেসিবাদের জন্ম হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম 13তে এসে বলা হয়েছে 2014, 2018, 2024-এর নির্বাচনকে নিয়ে সমালোচনা করা হয়েছে। ভোটাধিকার এবং প্রতিনিধিত্বমূলক নির্বাচন হয়নি, কিন্তু আমরা দেখেছি যে 2008-এ ষড়যন্ত্র বলেছি ষড়যন্ত্রমূলক নির্বাচন মানে কিন্তু সেটা গ্রহণযোগ্য না, এরকম একটা ইঙ্গিত তো আছে। কিন্তু এখানে 2014, 2018 কথা বলেছে, 2008-এর কথা বলা হয়নি, কারণ 2008-এই ষড়যন্ত্রমূলক নির্বাচন হয়েছিল। সর্বোপরি আমি যেটা বলতে চাই যে শহীদ দিয়ে জাতীয় বীর ঘোষণা করা হবে, আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমি তো মনে করি এই 2008-এর পর থেকে, এই ফেসিবাদী সরকার বীজ পত্তনের পর থেকেই বিএনপি তথা জামাত সহ অন্যান্য দলগুলো যে আন্দোলন করেছিল, আমরা যে ত্যাগ স্বীকার করেছি, তারা যে শহীদ হয়েছেন, ধরেন ইলিয়াস আলী, চৌধুরী আলম, এই ধরনের অগণিত গুম হয়েছে, খুন হয়েছে, তাদের তো সম্মানের কোনো জায়গা দেওয়া হলো না। আমি বলতে চাচ্ছি আন্দোলন একদিনে শুরু হয়নি, দিনে দিনে এটা বাড়ছে। তারপরে সেটা শেষ সমাপ্তি হয়েছে জুলাই 36-এ এসে। তাহলে সেই শহীদদের, সেই খুন গুমদের হিসাবে আনা হয়নি। আমি যদি আরো একটু বলি, 2022-এর ডিসেম্বর হতে 2023-এর 28 অক্টোবর পর্যন্ত 10টি সমাবেশ করার জন্য বিএনপিকে 22 জনের আত্মহত্যা দেওয়া হয়েছিল, জাস্ট ইমিডিয়েট বিফোর জুলাই 36। তাদেরকেও বলা হয়নি। আমি বলছি যে এই শহীদদের কথা আরো ব্যাপকভাবে আনা যেতে পারত, সরকার তাদেরকেও এর মধ্যে আনতে পারত, সেই কথাটি আমি বলছি আপনাকে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুম রহমান খলিলি, রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। মাসুম রহমান খলিলি, জুলাই ঘোষণাপত্র ঘোষণার আগে সরকার সব রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠিয়েছিল এবং সেখানে যার যার মতামত সেখানে দিয়েছিল। বলা হচ্ছে যে বিএনপি যে মতামত দিয়েছিল তারই প্রতিফলন ঘটেছে ঘোষণাপত্রে। দলটির অন্যতম মতামত ছিল যে ঘোষণাপত্র শুরু করতে হবে 71-এর 26শে মার্চ দিয়ে এবং সেখানে 75-এর 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের স্বীকৃতি থাকতে হবে এবং সেটা রয়েছে। জামাতে ইসলামী, এনসিপি সহ কয়েকটি দলের দাবি ছিল ঘোষণাপত্রে সংবিধানের প্রস্তাবনা রাখতে হবে। এনসিপি 47-এর দেশভাগ, আওয়ামী লীগের মিত্র দলগুলোরও ভূমিকা ঘোষণাপত্রে রাখতে চেয়েছিল। জামাতের দাবি ছিল ঘোষণাপত্রে দলটির নেতাদের
বিচারকে রাজনৈতিক হত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া। দুটি দলই মতামত দিয়েছিল অন্তর্বর্তী সরকার আদালতের রায় নয়, জনগণের সার্বভৌম অভিপ্রায় গঠিত হয়েছে, এরকম একটা মতামত দিয়েছিল এনসিপি এবং জামাত। তবে তা ঘোষণাপত্র নেই। কি বলবেন? আপনি শেষের যে কথাটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জনগণের অভিপ্রায়ে এ সরকার তৈরি হয়েছে, এটা সংবিধানের অথবা আইনি ধারাবাহিকতায় হয়নি। আমরা আসলে জানি সংবিধান তো সর্বোচ্চ আইন, কিন্তু এই সর্বোচ্চ আইনের উপরে হচ্ছে জনগণের অভিপ্রায়। যখন কোনো বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়, যখন কোনো গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন হয়, তখন সেটা কিন্তু আইনের রাস্তা দিয়ে আসে না, এটা জনগণের অভিপ্রায় দিয়ে আসে। জুলাই ঘোষণাপত্রে যেসব রাজনৈতিক দল এই দাবিটা জানিয়েছিল যে জনগণের অভিপ্রায় বিষয়টা এখানে অন্তর্ভুক্ত করতে হবে, এটা খুব যৌক্তিকভাবেই মনে হয় তারা করেছে। এখন একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো আসলে সাংবিধানিক কোনো ধারা বলে আসে নাই। হ্যাঁ, বলতে পারেন যে একটা রেফারেন্স সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আইন, এই রেফারেন্সের অনুযায়ী ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এটা ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু চূড়ান্ত বিষয়টা হচ্ছে জনগণের অভিপ্রায়ে কিন্তু এই 24-এর যে 5ই আগস্টের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা হয়েছে। ফলে জনগণের অভিপ্রায়কে যখন আমরা সার্বভৌম একটা বিষয় হিসেবে গুরুত্ব দিব, তখন হবে জুলাই সনদের যে বিষয়গুলো, এইগুলো আগে বাস্তবায়ন করে পরে অনুমোদনের প্রশ্ন আসবে। এটা কিন্তু একটা বেসিক বিষয়। মনে করেন নির্বাচনের ব্যাপারে কিছু সংস্কার করবে, 2 কক্ষ বিশিষ্ট আইনসভা হবে, অথবা উচ্চকক্ষে যদি নির্বাচনে আনুপাতিক ব্যবস্থা তৈরি করতে হয় সেই প্রস্তাবগুলো থাকবে, অথবা নারী আসনে যদি নতুন কোনো বিন্যাস আনতে হয়। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনি এখন যদি বাস্তবায়ন সংবিধান অনুসারে করতে চান, তাহলে তো পরবর্তী সংসদ আসবে, সেই সংসদে 2/3 মেজরিটিতে এটা পাশ হতে হবে, তখন এটা কার্যকর হবে। কিন্তু যখন জনগণের অভিপ্রায়কে আপনি সর্বোচ্চ পর্যায়ে স্থান দিবেন, তখন কিন্তু সেটার প্রয়োজন হয় না। যেভাবে 1990 সালে প্রধান বিচারপতিকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করেছিলাম, ওই সময় 3 জোটের এবং রাজনৈতিক দল যেগুলো ছিল তারা একটা সর্বসম্মত মতে পৌঁছে গেছে, পরবর্তী পর্যায়ে এটাকে বাস্তবায়ন করা হয়েছে। এখন জনগণের অভিপ্রায়ের বিষয়টাকে যদি আমরা মেনে নেই, এবং এই যে মেনে নেওয়ার বিষয়টা, বাংলাদেশের সেরা আইনজ্ঞ যারা আছে তারা কিন্তু এটার পজিটিভ একটা মত দিয়েছেন। যেমন ডক্টর কামাল হোসেন সাহেব বলেছেন যে হ্যাঁ, সংবিধান সংশোধনের অথবা সংস্কারের পদ্ধতিগত বিষয় হচ্ছে এটা সংসদে পাশ হতে হবে, 2/3 মেজরিটি বা যে ধরনের বিন্যাস ব্যবস্থা আছে, কিন্তু জনগণের অভিপ্রায়টা সবার উপরে। এই জনগণের অভিপ্রায়ের ব্যাপারে কিন্তু অনেক ঐতিহাসিক রায়ও আছে সুপ্রিম কোর্টের। তো ফলে আমার মনে হয় জনগণের অভিপ্রায়কে গুরুত্ব দেওয়ার যে বিষয়টা বলা হয়েছে, এটা কিন্তু যথাযথভাবেই বলা আছে। আর আপনি আরেকটা যে বিষয়টা বললেন, সেটা হচ্ছে কি 47-এর দেশভাগ, 71-এর মুক্তিযুদ্ধ, তারপরে 75-এর পরিবর্তন, এবং সবশেষে 24-এর যে বিষয়টা, এবং মাঝখানে হয়তো 90-এর গণঅভ্যুত্থানের সাবজেক্টগুলো আছে, এগুলো যে রাজনৈতিক স্বীকৃতি দেওয়ার বিষয়, এটার পেছনে কিন্তু যুক্তি কাজ করে। যেমন 1971 সাল থেকে যদি বাংলাদেশ শুরু মনে করা হয়, তাহলে তো তার কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। তার মানে 47-এর ভারত বিভাগটা বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি হিসাবে যদি আমরা না নিয়ে আসি, তাহলে 71 আসলো কোত্থেকে? তার একটা ইতিহাস আছে না? ইতিহাসটাই হচ্ছে 47। আমার মনে হয় যেভাবে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, এনসিপি বলুক অথবা জামাত বলুক, এটার একটা যৌক্তিক ভিত্তি আছে। আর মিলন ভাই তো বিস্তারিতভাবে যেগুলি বলছেন, আসলে আন্দোলন তো হঠাৎ করে আসে না, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। যারা পলিটিক্যাল ফিগার যারা আত্মত্যাগ করলো, তাদের স্বীকৃতিও থাকা উচিত। এটা যৌক্তিক একটা বিষয়। আরেকটি বিষয়, জামাত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, আজকের সংবাদ সম্মেলনে কথা বলেছে জামাত ইসলাম, এবং সেখানে তারা হতাশা প্রকাশ করেছে রীতিমতো এই জুলাই ঘোষণাপত্র নিয়ে। তারা বলছে যে পাশ কাটিয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, এবং তারা আরেকটা কথা বলেছে যে আগামী সরকার করবে, আগামী যে সরকার আসবে তারা করবে। এর মানে এই সরকার করবে না, এই দায়িত্ব সরকার নিতে চাচ্ছে না, এই অভিযোগও জামাত ইসলাম করেছে। কি বলবেন? জামাতের মূল বিষয়টা হচ্ছে কি, যেমন এখন বলা হচ্ছে নতুন যে সরকারটা আসবে 2026 থেকে 2028 সালের মধ্যে তারা এটা সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে। তার মানে এটা হচ্ছে পরবর্তী সরকারের উপর দায়িত্ব দেয়া। কিন্তু জামাতের যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে কি, এটাকে সাংবিধানিক একটা বাধ্যবাধকতা করা। তার মানে এই যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ যেটা আছে, এটাকে যদি সাংবিধানিকভাবে বাধ্যবাধকতা দেওয়া হয়, তাহলেই যেটা দাঁড়াবে পরবর্তী নির্বাচনে যে দলেই ক্ষমতায় আসুক না কেন, সেই দলকে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। আর যদি এটা না করা হয়, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে পরবর্তী সরকার যে ক্ষমতায় আসবে, যেমন পরবর্তী সরকার হয়তো বিএনপি আসতে পারে, জামাত আসতে পারে, এনসিপি আসতে পারে, জোট আসতে পারে। এখন এই যে রাজনৈতিক দলগুলো, এই রাজনৈতিক দলগুলো কোনো বিষয়ে একমত হয়েছে, কোনো বিষয়ে
নোট অফ ডিসেন্ট দিছে। এখন যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হলো, যদি ওই দল নির্বাচিত হয় তখন বলবে যে না, আমি তো নোট অফ ডিসেন্ট যেটা দিয়েছিলাম জনগণ আমার পক্ষে রায় দিয়েছে, অথবা আমি এটা বাস্তবায়ন করব না। ফলে আপনি যদি পরবর্তী পর্যায়ের জন্য রেখে দেন, বাধ্যবাধকতা আইনি অথবা সাংবিধানিক না রাখেন, তাহলে এই সংস্কারগুলো অনিশ্চিত হয়ে যায়। আমার সম্ভবত জামাত ইসলামী এই বিষয়টাই উল্লেখ করেছে। তারা শুরু থেকে বলছিল এটার একটা সাংবিধানিক বাধ্যবাধকতা তৈরি করতে হবে, তা না হলে সংস্কার অথবা বিচারের ধারাবাহিকতা যে ঘোষণাপত্রে থাকতে পারে। এই জুলাই সনদের যে বিষয়টা, বিপ্লবের যে বিষয়টা, এটা বাস্তবায়ন করা হবে, মানে অনেকটা বাধ্যবাধকতামূলক বিষয় তারা চাচ্ছিলেন, যেটা তারা খুঁজে পায়নি। এই জন্য হয়তো তারা সমালোচনা করছেন। এহসানুল হক মিলন, আপনাদের দল আজকে সংবাদ সম্মেলন করেছেন, বিশেষ করে জুলাই ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার ভাষণকে, জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেটাকে কেন্দ্র করে, এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যাওয়া, এবং আমরা নির্বাচন ছাড়া আর অন্য কিছুতে বিশ্বাস করি না। তিনি আরও বলেছেন যে গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র পথ এখন, যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের দিকে যাব। জামাত যে হতাশা ব্যক্ত করেছে ওই প্রসঙ্গে উনি একটা জবাব দিয়েছেন। উনি বলেছেন যারা হতাশ হয়েছে তারা সারা জীবন হতাশ থাকে, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা দেয়নি, কিন্তু আমরা মনে করি তারা একটা পজিটিভ একটা মতামত দিবে, এরকম একটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। এবং উনি বলেছেন যে ইউনূস সরকারের একটা প্রশংসা করেছেন। উনি বলেছেন যে যতগুলো কাজ করে এসেছেন সব ঠিকঠাক, এবং সামনে নির্বাচনটাও উনি সুষ্ঠু এবং সুন্দরভাবে করবে, প্রশ্নবিদ্ধ হবে না, এই ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এখন আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে আপনাদের দল ঘোষণাপত্রতে স্বাগত জানিয়েছি এবং নির্বাচন নিয়ে তারা মাঠে নেমে পড়েছে। এখন প্রশ্ন যেটা হলো সেটা হলো যে অন্যান্য দলগুলোর যে অবস্থান এবং বিএনপির যে অবস্থান, দুটো বিষয়ে একটা পার্থক্য আসে। একটা হলো ঘোষণাপত্র নিয়ে, আর একটা হলো সবচেয়ে যেটা মাসুমান খলিল বলছিলেন যে সংস্কার যেটা, জুলাই সনদ যেটা, সেটা বাস্তবায়ন নিয়ে কিন্তু প্রশ্ন এখনো থেকে যাচ্ছে। সেই প্রশ্নগুলোর কি হবে? ঘোষণাপত্র আর সনদ দুটো দু জিনিস, কিন্তু একটা পরিপূরক নিঃসন্দেহে, তাই না? ডিক্লারেশন অ্যান্ড চার্টার। চার্টার হচ্ছে যে আমরা এইটা করব সেই বলে আমরা স্বাক্ষর করলাম। তো চার্টারে স্বাক্ষর করার আগে আমরা একটা জাতীয় ঐক্যমত্য চাই, সেই জন্য এগুলি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তো সেই চার্টারটা যখন আসবে, সনদটা যখন আসবে, সকল দল স্বাক্ষর করবে, এবং এই চার্টারে সনদে স্বাক্ষর করার মতো পরিস্থিতি আমাদের হয়ে গিয়েছে। মেজরগুলোতে জামাত, বিএনপি সহ, এনসিপি সহ অন্যান্য দলগুলো এটা মেনে গিয়েছে। আর যেটাতে আপত্তি রয়েছে সেটা নোট অফ ডিসেন্ট দিবে, সেটা সকলেই চায়। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি না। আমি বলবো যে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। সেই ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই সাধুবাদ জানিয়েছেন এই একটা অস্থির অবস্থা থেকে, ভঙ্গুর একটা দেশটাকে, এবং আমরা যেভাবে দেখেছি যে অন্যান্য পরাশক্তি যেভাবে ইন্টারভেন করেছিল, এবং ইকোনমিক্যাল ক্রাইসিস হতে শুরু করে সব কিছুর মধ্য দিয়ে ডক্টর ইউনূস একটা বেসামাল অবস্থাকে যতখানি সামাল দিয়ে একটি নির্বাচনের রোড ম্যাপ দিয়েছেন, এটাকে তো আমরা স্মরণ করতেই হবে। কৃতজ্ঞতা ভরে আপনাকে দেখতে হবে যে সিচুয়েশনটা কীরকম ছিল দেশে। সেই ক্ষেত্রে বিএনপি সাধুবাদ জানিয়েছে। অপরদিকে জামাত নিশ্চয়ই তাদের কোথাও কোথাও অভিমত রয়েছে যেখানে তারা মিলতে পারেনি, সেজন্য তারা করছে। কিন্তু অ্যাজ এ হোল আমি বলতে চাচ্ছি এই সংস্কার কমিশন তারা এমন একটি সংস্কার গণতান্ত্রিক পথকে পুনরুদ্ধারের জন্য দিতে পারত যেটা বিশ্বের সেরা হতে পারত। ধরুন একটি আমেরিকান নাগরিক একটি প্রেসিডেন্টের টার্মে সে 3 বার ভোট দিচ্ছে। একবার দিচ্ছে তার কংগ্রেসম্যানের জন্য 2 বছরের ভিতরে, যদি রাষ্ট্রীয় ক্ষমতায় প্রেসিডেন্ট ভুল করে 1-2 বছরের মধ্যে পাল্টে যাচ্ছে, তার মেজরিটি থেকে মাইনরিটি হচ্ছে। আবার 1/3 সেনেটকে ভোট দিচ্ছে, দিয়ে চেঞ্জ করছে, আউট অফ 130 থেকে দিয়ে চেঞ্জ করছে, এবং 4 বছরের মাথায় আবার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে ভোট দিচ্ছে। তার মানে আমেরিকার একটা নাগরিক এই 4 বছর টার্মে 3 বার সে রাজা হয়। একবার কংগ্রেসম্যান পরিবর্তন, সেনেটর পরিবর্তন, আরেকবার ভাইস প্রেসিডেন্ট পরিবর্তন। আর আমরা এই বাংলাদেশের জনগণ একবারই শুধু রাজা হই, যেদিন স্ট্যাম্প দেই 5 বছর অপেক্ষা করতে হয় তার জন্য। আবার এই যে ইন বিটুইন একটি দল 5 বছরের জন্য ক্ষমতায় গিয়ে রাজত্ব করবে, এর মাঝে
পার্লামেন্টকে তাকে মেজরিটি থেকে মাইনরিটিতে নিয়ে আসা সেই ব্যবস্থাটি নেই। এই আপার হাউস লোয়ার হাউস সিস্টেমে এই ব্যবস্থাটি থাকলে একটি জনগণ স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারতো যে 2 বছর পরে আমরা সরকার যদি ফেসিবাদী হতে থাকে আমরাও সরকারের বিরুদ্ধে আস্তে আস্তে হাউজে চলে যাব। এই ধরনের কিছু আমরা ভেবেছিলাম। আমরা 5 বছরের জন্য একটা মানে এখানে সরকার ব্যবস্থা দু ধরনের, প্রেসিডেন্সিয়াল, এটা হলো মন্ত্রী পরিষদ শাসিত সরকার। না, এখানে তো আমরা কিছুটা আসছি, আমরা মিক্স করছি। দেখুন, আমরা কিন্তু পৃথিবী থেকে উদাহরণ নিচ্ছি কোন ডেমোক্রেসি। আপনি চায়নাতেও ভোট হয়, কিন্তু সে তো লোকালি, তাদের তো আর মেইন হাউসে হচ্ছে না। আবার রাশিয়াতেও ভোট হচ্ছে, একইভাবে হচ্ছে না। আবার ওয়েস্টমিনিস্টার সিস্টেম রয়েছে। আমরা তো সব সিস্টেম দেখছি। সেই দেখে আমাদের এখানে এমন একটি নতুন সিস্টেম আনা দরকার ছিল যে 5 বছরের জন্য আপনি জনগণকে লক করে দেন, লিভ ইট or take it। এই জায়গাটাতে তো যাওয়াটা উচিত হয়নি। আমি তো মনে করেছিলাম যে এমনভাবে তারা নতুন পদ্ধতি এই সময় যদি না করতে পারে, আপনি ভেবে দেখুন বাংলাদেশের ভাগ্যে কি আর এমন কিছু হবে? নিশ্চয়ই আমার এই জন্মে আর হচ্ছে না। সেই জায়গায় এমন একটা ডেমোক্রেসি হওয়া উচিত ছিল যে চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেমটা থাকা, যেটা আমরা ইউনাইটেড স্টেটসে দেখেছি। জনগণকে সেই জায়গায় আশ্বস্ত করার মতো নতুন কোনো পদ্ধতি দেওয়া উচিত ছিল। তারাই তো এই সংস্কারের প্রস্তাবগুলি লেখে, এই সংস্কার প্রস্তাবগুলি হাউসে তারাই টেবল করে। এই সংস্কারগুলি প্রস্তাব দেওয়ার সময় এমন সংস্কার প্রস্তাব তারা ডেমোক্রেটিক সিস্টেমে দিতে পারত, যে সিস্টেমটি সবচেয়ে বেটার সিস্টেম হতো, রিফাইন সিস্টেম হতো। আমি মনে করি সেই রিফাইন সিস্টেমে যাচ্ছে, ওই পুরাতনটাকে কোনো রকমে ঘুরিয়ে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুম রহমান খলিলি, রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আহসানুল হক মিলন। মাসুম রহমান খলিলি, আসলে সমস্যাটা অন্য জায়গায়, সেগুলো এর বাস্তবায়ন নিয়ে। যারা জুলাই সনদ বলুন, ঘোষণাপত্রের দাবি দেওয়া বলুন, সব কিছু মিলিয়ে বাস্তবায়নটা কিভাবে হবে? প্রথম প্রশ্ন যেটা আমরা আগে আলোচনা করছিলাম, যে আসলে সরকার এই বাস্তবায়নের সব কিছু দায়িত্ব দিচ্ছে আগামী সরকারের হাতে, নিজে কোনো বাস্তবায়ন করছে না। কিন্তু এই প্রবলেমটা হলে সাধারণ মানুষের কিন্তু এই আস্থাটা নেই। কী কারণে নেই? অতীতে তারা দেখেছে যে আসলে শেষ পর্যন্ত এগুলো বাস্তবায়ন হয় না। সবার একটা প্রত্যাশা ছিল এই সরকারি বাস্তবায়ন একটা পথ বের করে দেবে, যেটা বাস্তবায়ন উনি করে যাবেন। কিন্তু এই যে বাস্তবায়নের সংকটটা রয়ে গেল, তার কি হবে? এখানে দুটো বিষয়, একটা হচ্ছে মিলন ভাই একটা চমৎকার বিষয় উপস্থাপনা করেছেন, জবাবদিহিতার বিষয়। জনগণ যদি 5 বছরের সরকারকে একবারে নির্বাচন করে, তাহলে 5 বছরের আগে আর কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে কিন্তু সরকার পড়ে না। রাইট। যেটা আমেরিকার উদাহরণ দিলেন, একজন আমেরিকান সিটিজেন 3 বার ভোট দেওয়ার সুযোগ পায়। এই বিষয়টা কিন্তু বাংলাদেশের সংস্কারের নিয়ে যখন আলোচনা হয় তখন কেউ উত্থাপন হয়েছিল। বলা হয়েছিল যে ঠিক আছে, সরকারের মেয়াদ যদি 4 বছর হয় অথবা 5 বছর হয়, মধ্যবর্তী পর্যায়ে একটা নির্বাচন হবে। যেমন সংসদ 300 জনের অথবা 400 জনের সংসদ হলো, এর মধ্যে 4 বছরের জন্য নির্বাচিত হবে, তবে 2 বছর পরে অর্ধেক রিটায়ার করবে, বাকি অর্ধেক নির্বাচিত হবে। যেমন মনে করেন বাংলাদেশের টোটাল নির্বাচন এলাকা হচ্ছে 300-300-র মধ্যে 150 নির্বাচিত হবে যে 2026 সালে, আর বাকি 150 নির্বাচিত হবে হচ্ছে 2028 সালে, যদি 4 বছর মেয়াদ হয়। আর যদি 5 বছর হয় তাহলে 2.5 বছর পরে। তাহলে কি দাঁড়াবে? সরকার ইলেক্টেড হলো, ধরেন 2026 সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করলো। মধ্যবর্তী যে নির্বাচনটা, মানে পরবর্তী যে 150 জনের যে নির্বাচনটা আসে, ওইখানে দেখা গেল যে বিএনপির সংখ্যা লঘিষ্ঠ হয়ে গেল, তখন কিন্তু সরকার পরিবর্তন হয়ে গেল। তখন যারা সংখ্যা গুরু হবে তারা কিন্তু সরকার তৈরি করবে। তার মানে এই জবাবদিহিতার একটা বিষয় এখানে চলে আসে।
আর উচ্চ কক্ষেও একই ধরনের করা যায়। যেমন আমেরিকান সিনেটর যারা আছে, সিনেটের সদস্য যারা, তাদের মেয়াদ হচ্ছে 6 বছর, 1/3 প্রতি 2 বছর পর পর রিটায়ার করে। যখনই মধ্যমেয়াদে নির্বাচন হয় তখন কংগ্রেসের মানে হাউসের যেমন সংখ্যা লঘিষ্ঠ অথবা গরিষ্ঠ হওয়ার একটা আশঙ্কা থাকে, একই জিনিস কিন্তু সিনেটের ক্ষেত্রে হয়। তার মানে হচ্ছে কি নিয়মিত জনগণের সামনে একটা জবাবদিহিতার বিষয় থাকে। আমার মনে হয় এটা হতে পারে। যদি আমাদের প্রশ্নটা যেটা হলো যে এই যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়নের কি হবে, যে প্রশ্ন আমরা করেছিলাম, বাস্তবায়নের বিষয়টা জুলাই সনদ কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে মানে অধিকাংশ রাজনৈতিক দল বলছে যে এটা সাংবিধানিক বাধ্যবাধকতা তৈরি করতে হবে। তার মানে রাষ্ট্রীয় সরকার আগে এটা বাস্তবায়ন করবে। এখন বাস্তবায়ন কিভাবে করবে সেটা রাষ্ট্রীয় কিন্তু বিশেষজ্ঞ যারা আছে তারা দেখিয়ে দিয়েছেন। তারা বলছেন এটা অধ্যাদেশ জারির মাধ্যমে এটা কার্যকর হয়ে যাবে। সরকার ইতিমধ্যে বলে দিয়েছে 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে আগামী সরকার। 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে, ঠিক আছে, কিন্তু করতেই হবে এবং করতে পারে, দুইটার মধ্যে আলাদা আছে না। যদি করতে পারে করা হয় তাহলে তখন কিন্তু যে নির্বাচিত সরকার আছে তার ইচ্ছার উপর নির্ভর করে করতেও পারে, নাও করতে পারে। আর যদি করতেই হবে হয় তাহলে কিন্তু এটা করতে হবে। যেমন মনে করেন অধ্যাদেশ যদি জারি হয় তাহলে পরবর্তী সরকারেরই দায়িত্ব হচ্ছে এটার বৈধতা দেয়া। যেমন এখন অধ্যাদেশ জারি হয়ে ডাবল চেম্বার হয়ে গেল, অধ্যাদেশ জারি হয়ে উচ্চকক্ষে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা করা হলো, এটা তো কার্যকর হয়ে গেল। কিন্তু এটার বৈধতা দেওয়ার বাধ্যবাধকতা যখন থাকবে তখন পরবর্তী সংসদে যে দলে আসবে আসুক না কেন তাকে কিন্তু এটা গ্রহণ করতে হবে, অনুমোদন করতে হবে। অপোজিশনে যারা থাকে, এরকম নজির তো আছে, অধ্যাদেশ করে নাই তো, এরকম নজিরও তো আছে না। হ্যাঁ আছে, কিন্তু যেহেতু এটা মানে শর্ত আছে, সনদে তো স্বাক্ষর আছে, আমি তো একমত হলাম। যেমন 1990 সালে যেটা হলো, প্রধান বিচারপতিকে তো আমি তাকে আবার ফিরে আসার জন্য সুযোগ দিলাম। তো তার মানে আমরা সবাই সম্মত হয়ে যখন একটা সনদে স্বাক্ষর করি, যখন চার্টারে স্বাক্ষর করা হয় তখন এটাকে মানার একটা বাধ্যবাধকতা থাকে। এখন আপনি শুরুতে যদি রিল্যাক্স করে দেন তাহলে তো এটা বাস্তবায়ন হবে না, সংকটটা তৈরি হবে। মিলন, আমরা একটা মিডিয়ার ব্যাপারে আসি, কারণ মিডিয়াটা গুরুত্বপূর্ণ ভূমিকা আর সবসময় ছিল, নেগেটিভ অথবা পজিটিভ দুভাবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা জানি যে ফ্যাসিস্ট সরকার আমলে দেশের বেশিরভাগ মিডিয়া ছিল সেই সরকারের অনুগত, তাবেদার, দলদাস, এটাই ছিল। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর প্রথম কিছুদিন এইসব মিডিয়া খামোশ অবস্থায় ছিল, কিন্তু গণ অভ্যুত্থানের 1 বছর পরে এসে দেখা গেল যারা সবাই পুরনো চেহারায় ফিরছে এবং গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের ভিলেন হিসেবে চিহ্নিত করতে তারা উঠে পড়ে লেগেছে এবং ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকে এরা বিতর্কিত করার চেষ্টা করছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো তাদের এই তৎপরতায় ইন্ধন যোগাচ্ছে ফ্যাসিস্ট বিরোধী কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কি বলবেন? মিডিয়া হচ্ছে জাতির দর্পণ। আমরা দেখেছি 1975 পট পরিবর্তন পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বহুদলীয় গণতন্ত্র এবং মিডিয়ার স্বাধীনতা এনে দিয়েছিল। আমরা বেশ কিছুদিন দেখেছিলাম তারা ঠিক ছিল, কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের সময় টোটালি মিডিয়া ইউটার্ন করে প্রত্যেকেই তার তোষামদিতে চলে গিয়েছে। সেই মিডিয়াগুলো এখন আমরা দেখছি আবার আগের চেহারা ফেরত আসছে। সো উই হ্যাভ টু ওয়েট টিল দ্য ডেমোক্রেটিক গভর্নমেন্ট কামস অ্যান্ড সি হোয়াট হ্যাপেন। ইন দ্য মেইন টাইম আমাদের মিডিয়া যে সংস্কারের কথা বলেছে সেই জায়গাটিতে আমাদের খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করতে হবে। আর যে মিডিয়াগুলো করছে সেগুলো কিন্তু অলরেডি আইডেন্টিফাইড হয়ে গিয়েছে, যদিও আমরা দেখেছি শিফটিং অফ দ্য মিডিয়া। সংকটটা হয়েছে অন্য জায়গায়। ধরুন কোনো একটা মিডিয়া হাউস, ইয়েস, এরা সরকারের দোষর হিসেবে চিহ্নিত, ইয়েস, কিন্তু সেই মিডিয়া হাউসটিকে এবং তার মালিককে রক্ষায় যখন জামাত বিএনপি একসাথে নেমে পড়ে সেটাকে আপনি কিভাবে দেখেন? সেজন্যই বলছি মিডিয়াগুলো যারা নেককার জন্য ওপেনলি এই কিলিংকে সেভারাইজ করেছে, মৃত্যুবরণ করেছে পুলিশের গুলিতে, দেখতে পেয়েছে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী, হ্যামলেট বাহিনী করেছে, তার পক্ষে যখন যুক্তি দিয়েছে, সত্যকে মিথ্যা বানিয়েছে, সেই মিডিয়াকে এবং সেই রিপোর্টারকে ট্রায়ালে যেতে হবে। ওকে ফাইন, এভরিবডি কিন্তু যারা এই ক্ষেত্রে রক্ষায় নেমেছে তাদের কি হবে? and then they will face the music। তো তারা কেন রক্ষায় নামলো? কিছু বলছে না। বিচার যখন হবে না তখন তো এটাই হবে। আপনি যখন মিডিয়াকে ট্রায়ালে নিয়ে আসবেন, স্পেসিফিক আইডেন্টিফাইড রিপোর্টার যে পজিটিভ নিউজটাকে নেগেটিভ করেছে, অসত্য বিবরণ দিয়েছে যে এটা এখন ইথারে রয়েছে, আপনি সেটা রেকর্ডিং নিয়ে মিডিয়াকে ট্রায়ালে আনেন, তখন মিডিয়াকে যে সেভ করতে আসছে হি উইল বি ফেসিং দ্য সেম ট্রায়াল। রাইট।
এই ট্রায়ালের ব্যবস্থা, বিচার ছাড়া কোনো কিছু হবে না। এই দেশে আমরা বলছি গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ন্যায় বিচার, সুশাসন। সেটা হচ্ছে সবচেয়ে সুশাসন, ন্যায় বিচার না হলে গণতন্ত্র করবো। গণতন্ত্র অর্থ হলো মেজরিটি, মেজরিটি যা বলবেই তাই হবে। মেজরিটি যা বলবে তাই হলে কি সুশাসন থাকে, ন্যায় বিচার থাকে? তাহলে আগে হলো সুশাসন, আগে হলো সাম্য, আগে হলো ন্যায় বিচার, তারপরে হলো গণতন্ত্র। গণতন্ত্র নেভার কামস ফার্স্ট। মাসুম রহমান খলিল, ভারত এবং আওয়ামী ফ্যাসিস্টের দলদাস মিডিয়া অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার হেন চেষ্টা নেই, যেটা করছে না। বিশেষ করে গত 3 মাস আমরা লক্ষ্য করছি। এমনও খবর রয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে সামনে রেখে কোনো মিডিয়া তো 1/11 মতো একটা করার ষড়যন্ত্রে নেমেছিল, কিন্তু শুল্ক যখন 20% হয়ে যায় তাদের হতাশ হয় এবং আপাতত তারা কিছুটা থেমে রয়েছে। আরেকটা বিষয় যেটা বলছিলেন হাসানুল মিলন, এই ফ্যাসিস্টের দূষর মিডিয়াগুলোকে যখন রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিস্ট বিরোধী হিসেবে চিহ্নিত, তারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল, জীবন দিয়েছে তাদের দলের নেতারা, তারা যখন এদের রক্ষায় নামে তখন সংকটটা আরও বেশি হয়ে দাঁড়ায়। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে মিডিয়ার বিষয়টা যখন আসবে তখন আপনাকে রিফর্মের একটা দৃষ্টিভঙ্গি সামনে রাখতে হবে। যেমন প্রধান উপদেষ্টা যেটা বললেন, যারা অপরাধী তাদেরকে বিচারের মুখে পড়তে হবে, আবার একই সাথে ক্ষমার একটা বিষয়ও থাকবে। যারা এটা অ্যাকসেপ্ট করবে তখন তাদেরকে ক্ষমা করে দিতে হবে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে কি, আপনি যেটা বললেন মিডিয়ার যে পরিবর্তনটা বাংলাদেশে, এটা গত 15 থেকে 20 বছরেই বেশি ঘটেছে। দুইটা কারণে ঘটছে। একটা হচ্ছে কি, আসলে সমাজের মাফিয়া অলিগার্ক হিসেবে যারা পরিচিত, যারা আসলে ব্যাংকের টাকা পাচার করেছে, তারপরে ব্যাংক থেকে লোন নিয়ে, বেনামি লোন নিয়ে মালিকানা গ্রহণ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই টাকাগুলো দিয়ে বিভিন্ন মিডিয়া তৈরি করেছে, তাদের এক ধরনের কিন্তু রাজত্ব আমরা দেখছি। এমনকি এটার পেছনে আমাদের কোনো দেশের যে গোয়েন্দা সংস্থা আছে তাদের একটা নেটওয়ার্কের সাপোর্টও কিন্তু আমরা দেখতে পাই। এই কারণে গত 15 বছর ধরে বাংলাদেশের আগের মিডিয়া এবং পরের মিডিয়া কিন্তু এক চেহারা থাকে নাই। যারা ওই 15-20 বছরে এই বিদেশি গোয়েন্দা সংস্থা হোক অথবা দেশি অলিগার্কদের অথবা রাজনৈতিক পক্ষে সুযোগ সুবিধা নিয়ে জনগণের টাকা লুটপাট করে অনেক টাকার মালিক হয়ে গেছে, তারা স্বাভাবিকভাবেই এই 24-এর পরিবর্তনের পরে প্রথমে যেটা চিন্তা করছে সেটা হচ্ছে তাদের শিল্প সাম্রাজ্যকে বাঁচাতে হবে এবং তাদের মিডিয়া সাম্রাজ্যকে বাঁচাতে হবে। এটা বাঁচাতে গিয়ে তখন তারা যেটা টার্গেট করে সেটা হচ্ছে এই যে বৈষম্য বিরোধী বলয়ের যারা সাংবাদিক নেতা আছেন তাদেরকে হায়ার করা, তাদেরকে দায়িত্বে বসানো। এটা তাদের পক্ষ থেকে তারা তাদের কাজটা করেছে। এটা সঠিক করেছে কি বেঠিক করেছে এই বিতর্কে আমি যেতে চাই না। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি, বাংলাদেশের মিডিয়ার কাঠামোগতভাবে একটা সংস্কারের প্রয়োজন আছে। যেমন কেউ মিডিয়া করবে লুটের টাকা দিয়ে, ব্যাংক লুটের টাকা দিয়ে, কোনো জবাবদিহিতার প্রয়োজন হবে না। এমনকি এর বিরুদ্ধে এখন যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের বিপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার যারা রাষ্ট্রকে একটা ট্র্যাকের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করা হবে এবং 24-এর নায়ক যারা আছে, যারা জীবন দিল, তাদেরকে নানানভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রচার প্রপাগান্ডা চালানো হবে। এই জিনিসটা যদি অ্যালাউ করা হয় তাহলে হচ্ছে কি, ফ্যাসিবাদের হাতকে আবার শক্তিশালী করা হবে। এই ইস্যুটাতে কিন্তু একটা রিফর্মের উদ্যোগ নেওয়া। এখানে এলাও শব্দটা বলেছেন তো আপনি, কোনো ফ্যাসিস্ট যখন পতন ঘটেছে তাদের কোনো মিডিয়ার পরবর্তী সময় থাকেনি, হিটলারেরও থাকেনি, মুসলিমেরও থাকেনি, তাদের পত্রিকা ছিল, এরা আর জীবনে আলোর মুখ দেখেনি, এটা ছিল বাস্তবতা। কিন্তু আমাদের দেশে দেখলাম উল্টো চিত্র। হ্যাঁ, উল্টো চিত্র তো অবশ্যই আছে। যেমন ধরেন আপনার জার্মানি এবং ইয়ের কথা বললেন, ইতালির কথা বললেন, ওখানে যারা ফ্যাসিজম কায়েম করেছিল তারা কিন্তু পরবর্তী পর্যায়ে প্রায় শতাব্দী ধরেই কিন্তু তাদের বিচারের মুখোমুখি হতে হয়েছে। বাংলাদেশে তো সেটা হয়নি। যখন রাজনৈতিক শক্তির ওইভাবে আপনি বিচারের কাঠগড়ায় না দাঁড় করাইতে পারবেন তখন তার সহযোগী যেসব মিডিয়া এবং অন্যান্য প্রতিষ্ঠান আছে এগুলোরও জবাবদিহিতা কিন্তু ঠিক ওইভাবে নিশ্চিত করা যাবে না। এখানে আমি একটু করতে চাচ্ছি যে কথাগুলো বললেন, মিডিয়াতে যারা ব্ল্যাক মানি ইনভেস্ট করে এই জেপোডাইজ করে সরকারকে, জাতিকে, জনগণকে। ধরুন আমেরিকায় যদি আপনি ব্ল্যাক মানি ইনভেস্ট করেন কমিউনিস্টের জন্য, ইউ আর পানিশেবল। আমাদের দেশে যারা এই ব্ল্যাক মানি বা ইনভেস্টর বড় বড় মিডিয়া হাউস বানিয়েছে ব্ল্যাকমেলিং করার জন্য, ইনভেস্ট যারা করবে তাদেরকে এই বিচারের আইনের আওতায় আনতে হবে। তাহলে তারা বুঝে শুনে ইনভেস্ট করবে,
যে মিডিয়া হাউস দিয়ে জনগণকে ঠকানো বা অন্য কিছু করানো যাবে না। আমি বলছি আইনের আওতায় ইনভেস্টার্স অ্যান্ড মিডিয়া হাউস যারা পারমিশন নিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাহলে আগামী দিনে আর এই রকম হবে না। একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে কি, ওই যে আমি আগে যেটা বললাম, মানে বিচারের মুখোমুখি করতে হবে, একই সাথে কিন্তু সমাজের একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা কিন্তু করতে হবে। যেমন উত্তর কোরিয়ার এখন যে প্রেসিডেন্ট আছে, তার শাসনের জন্য যদি আমরা পুরো উত্তর কোরিয়ার সবাইকে যদি বিচার করতে চাই, তাহলে এটা তো হবে না। এই জন্য রিকনসিলিয়েশন দরকার আছে। কিন্তু আমরা তো তাদের দেখছি তারা পুরনো চেহারা থেকে ফিরে আসেনি, তাদের মধ্যে অনুতাপ নেই, কোনো রিগ্রেট নেই, কিচ্ছু নেই, বরঞ্চ অনুতাপ না থাকলে তো বিচারের মুখোমুখি করতে হবে। যদি অনুতাপ থাকে, যেমন রাজশাকীর একটা বিষয় বলা হচ্ছে, এই যে পুলিশের সাবেক প্রধান আব্দুল আল মামুন, উনি রাজসাক্ষী হবেন এবং উনি হয়তো দণ্ড থেকে মকুব পেতে পারেন। এই সুযোগটা কেন রাখা হয় তাদের জন্য, যারা অনুতপ্ত হবে, যারা অপরাধকে স্বীকার করে নেবে। আর যারা অনুতপ্ত হবে না, তাদের জন্য তো বিচারের দরজা খোলা আছে। মাসুম রহমান খলিলি এবং এহসানুল হক মিলন, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।